শুভেচ্ছা। শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোকমান। বাস্তব পরিস্থিতির কারণেই বাজেটের আকার বড় হয়েছে, সব দেশে তাই হয়। তাই শুধু সমালোচনার খাতিরে বাজেটের আকার নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, বরং এই বাজেটের নামকরণ জীবন বান্ধব হওয়া উচিত। সংসদে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থবিল অনুমোদনের আগে বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি আগামী 2 বছরের জন্য করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব দেন। জানান, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। সোমবার অধিবেশনের শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানান সরকারি ও বিরোধী দলের এমপিরা। নিজের বক্তব্যে তিস্তা ও পদ্মা ব্যারেজ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন সংসদ নেতা। জানান, রাজশাহী ও রংপুর বিভাগে যে পানি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে, সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী মনে করেন, বিএনপি সরকার সংসদে সভ্য পরিবেশে আলোচনার সুযোগ তৈরি করেছে। এতে গণতন্ত্র চর্চার পরিধি বেড়েছে। তবে মানুষ এখন আর শুধু অতীত নিয়ে আলোচনা শুনতে চায় না। দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের কারণে এবার বাজেটের পর পণ্যের দাম বাড়েনি। তবে স্বৈরাচারের আমলে অর্থনীতিকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, তা থেকে মুক্তির চেষ্টা চলছে। গুরুত্ব দেওয়া হচ্ছে শিল্পে নতুন বিনিয়োগে। বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। 15টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে, যারা এই কাজগুলো করে, প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার ইতিমধ্যে। এ সময় সরকারের এডুকেশন ফার্স্ট কৌশল সংসদে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। বলেন, সার্টিফিকেটের চেয়ে গুরুত্ব পাবে দক্ষতা। সুপারিশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেতন করমুক্ত করার। জানান, চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে কর প্রত্যাহারের ভাবনা চলছে। এসব বাস্তবায়ন হলে শুধু হার্টে রিং বসানোর ব্যয় অর্ধেক কমে যাবে। ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। কয়েকজন সংসদ সদস্য স্পিকারের অনুরোধের প্রেক্ষিতে দক্ষিণের জেলা ভোলায় নতুন শিল্প পার্ক চালুর ঘোষণা দেন সংসদ নেতা তারেক রহমান। বিবেচনা করা যায়, অবশ্যই উনি সেটা ইনশাল্লাহ করবেন। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুন থেকে জুলাই মেয়াদে অর্থবছর থাকলে শুধু বিলের হিসাব হয়, কিন্তু কাজের গতি বাড়ে না। তাই ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে অর্থবছর নির্ধারণের প্রস্তাব বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। সংসদে বাজেট অধিবেশনে তিনি বলেন, অল্প সময়ে বাজেট দেয়া অর্থমন্ত্রীর জন্য কঠিন ছিল, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। তার মতে, পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ টাকা ফেরত আসলে বাজেটে ঘাটতি থাকবে না। অর্থবিল অনুমোদনের আগে সোমবার সংসদে বাজেট নিয়ে চূড়ান্ত পর্যবেক্ষণ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুরুতেই বিরোধী দলের সংশোধন সুপারিশে গুরুত্ব না দিয়ে আক্ষেপ করেন তিনি। বলেন, কিছু প্রস্তাব গ্রহণ হলে দেশের গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায় যোগ হতো। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ
বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ। বিরোধী দলীয় নেতা বলেন, রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আস্থায় আনতে হবে, বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে, তাহলে তারা আরো বেশি কর দিতেও কার্পণ্য করবেন না। এটা জুলাই টু জুন হওয়ার কারণে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে। ডাক্তার শফিকুর রহমানের পরামর্শ, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়াতে হবে, তা না হলে দেশের আমদানি নির্ভরতা কমবে না। এ সময় শুধু খেতাবপ্রাপ্ত না, সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন তিনি। 17.5 বৎসরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরো আপ করার জন্য। বিরোধী দলীয় নেতার মতে, বিদেশি শিক্ষার্থীদের দায়িত্ব না নিয়ে আদ্দিন হাসপাতাল বন্ধ ঠিক হবে না, জনশক্তি রপ্তানিতে ভেঙে দিতে হবে দালাল চক্রের দৌরাত্ম্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মেধাবীরাই বাংলাদেশের গেম চেঞ্জার, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে আয়োজিত হয় ন্যাশনাল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রামে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যে বিষয়ে আগ্রহী সেক্ষেত্রে তাদের বিকাশের সুযোগ করে দিতে চায় সরকার। অনুষ্ঠানে দেশের 8,000 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা 10 প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হতাশা নয়, উদ্যমী হতে হবে সফলতার শক্তি। এই সময়ে বছরে অন্তত একটি গাছের চারা রোপণে সবার প্রতি আহ্বানও জানান তিনি। এর আগে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 29,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একটা দেশে মানুষ অর্থাৎ যারা ভবিষ্যৎ, এদের যদি শিক্ষা থাকে, এদের যদি সঠিকভাবে মানবিকতা থাকে এবং এদের যদি দেশের প্রতি প্রেম থাকে, মূল্যবোধ থাকে, তাহলে এর চেয়ে আর বড় সম্পদ কোনোটা হতে পারে না। এবং সেই সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারি, সেই সম্পদকে সঠিকভাবে দেশের জন্য ব্যবহার করতে পারি, তাহলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব। জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নকআউট মিশন শুরু করছে ব্রাজিল। অপরিবর্তিত একাদশ নিয়ে কৌশল সাজাচ্ছেন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। তাই শুরুর একাদশে থাকছেন না নেইমার। ব্লু সামুরাইদের হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিতের মিশন সেলেসাওদের। বিপরীতে ব্রাজিলকে টপকে নকআউটের বাধা পেরোতে চায় এশিয়ার পরাশক্তিরা। ম্যাচটি শুরু হবে রাত 11টায়। জাপানের বিপক্ষে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার 5 ম্যাচ খেলে করেছেন 9 গোল। তারপরও নকআউটের প্রথম লড়াইয়ে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না সেলেসাওদের সর্বোচ্চ এই গোলদাতা। আগের ম্যাচে 16 মিনিট খেলে নিজের জানান দিলেও তা যথেষ্ট নয়। অবশেষে নিজের পছন্দের একাদশ খুঁজে পেয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। ব্রাজিলের ডাগআউটে প্রথমবারের মতো অপরিবর্তিত একাদশ খেলাবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আসরে 4 গোল করা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরেই সাজবে আক্রমণ ভাগ, সঙ্গী 3 গোল করা কুনিয়া। রাফিনিয়ার বিকল্প হিসেবে রায়ানেই আস্থা আনচেলোত্তির। 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের অস্বস্তির কারণও বেশ টাটকা। জাপানের বিপক্ষে 14 দেখায় মাত্র একটি হার, সেটিও কার্লো আনচেলোত্তির অধীনে গেল অক্টোবরে। এবার রাউন্ড অফ 16 নিশ্চিতের পাশাপাশি সেই হারের প্রতিশোধ নেয়ার মিশন সেলেসাওদের সামনে। নকআউট পর্বে যে কোনো কিছুই হতে পারে, অতিরিক্ত সময় এবং পেনাল্টি, আমরা সব দিক মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদয় দুটোই সচল রাখতে হবে। যেহেতু এটি এক লেগের ম্যাচ, তাই ছিটকে গেলে আর ফেরার পথ নেই। তবে আমার ছেলেরা বুদ্ধিমান, তারা জানে এই চাপ কিভাবে সামলাতে হয়। গেল বিশ্বকাপে স্পেন ও জার্মানিকে হারানো জাপান এবারের আসরে রুখে দিয়েছে নেদারল্যান্ডস ও সুইডেনকে। সবশেষ 10 ম্যাচে অপরাজিত এশিয়ার পরাশক্তিরা।
এই সময়ে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি তারা। জাপানের আক্রমণ ভাগে সবচেয়ে বড় দুই তারকা দাইচি কামাদা এবং আয়াসে উয়েদা, দুজনেই এখন পর্যন্ত করেছেন 2টি করে গোল। পাশাপাশি ব্রাজিলের রক্ষণে ভীতি ছড়াতে প্রস্তুত দাইজেন মায়েদা, মিনামিনো ও কেইতো নাকামুরারা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে নকআউটের বাধা টপকাতে চায় ব্লু সামুরাইরা। এই বিশ্বকাপে বরাবরের মতোই ব্রাজিল ট্রফি জেতার অন্যতম দাবিদার। তারা হয়তো আমাদের সেভাবে দেখছে না, তবে আমরা যদি নিজেদের মূল্যায়ন করি, আমরা নিজেদের শিরোপার জন্য ডার্ক হর্স হিসেবে নিজেদের দেখতে চাই। এই মানসিকতা নিয়েই আমরা ম্যাচে নামব। এর আগে 2006 বিশ্বকাপে ব্রাজিলের কাছে 4-1 গোলে হেরেছিল জাপান। এবার সেলেসাওদের গতিশীল আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে লড়াইটা হবে জাপানের হাই ইন্টেন্সিটি কাউন্টার অ্যাটাকের। নিঃসন্দেহে এশিয়ার বর্তমান পরাশক্তি জাপান, আর তাদের এই উত্থানের নেপথ্যের নায়ক ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। যদিও তার অধীনে 2006 বিশ্বকাপে সেলেসাওদের কাছে হেরেছিল ব্লু সামুরাইরা। 2 দশক পর আবারও বিশ্বমঞ্চে দুদলের দেখা। এবার সেই হারের সুযোগ কি নিতে পারবে জাপান? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, হিউস্টন, যুক্তরাষ্ট্র। জাপানকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবলেও নকআউট পর্বে জয়ের ব্যাপারে আশাবাদী ব্রাজিল। দেশটির রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো জিয়াস ফেরেস বলছেন, টিম ব্রাজিল এবারের বিশ্বকাপে ধীরে ধীরে ভালো করছে। বাংলাদেশের ভক্তদের সমর্থনকে ঐতিহাসিক ও আন্তরিক উল্লেখ করে তার বিশ্বাস, শেষ পর্যন্ত হতাশ করবে না সাম্বা ফুটবল। আর এই বিশাল জনসমর্থন দুদেশের কূটনৈতিক সম্পর্ককেও সহজ করেছে বলে মূল্যায়ন তার। রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছেন সহকর্মী মাহফুজ মিশু। সেই ফুটবলের রাজা পেলে থেকে নেইমার, সবসময়ই ব্রাজিলের শৈল্পিক ফুটবলের সাথে বাংলাদেশের মানুষ। এই বিশ্বকাপে শুরুর ম্যাচে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা মরক্কোর সাথে ড্র করলেও পরের 2 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাউন্ড 32-এ ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। ফুটবলের উদীয়মান শক্তি, দেশটির খেলা নজর কেড়েছে অনেকেরই। জাপান আজ আমাদের চাপে রাখার চেষ্টা করবে, কিন্তু আমরাও ভালো করছি ক্রমান্বয়ে। এটা কঠিন ম্যাচ হবে, কিন্তু ব্রাজিল জিতবে। রাষ্ট্রদূত বলছিলেন, ব্যক্তি নির্ভর নয়, টিমওয়ার্ক ব্রাজিলের শক্তি, আর সেই শক্তি ক্রমান্বয়ে বাড়ছে বলেও দাবি তার। তাই জয়ের আশা ছাড়ছেন না এই কূটনীতিক। আশা ছাড়া যাবে না, টিম ঘুরে দাঁড়াচ্ছে। স্কটল্যান্ডের সঙ্গে খেলোয়াড় তেমন পরিবর্তন হয়নি, কিন্তু মরক্কোর চেয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি। আমরা আত্মবিশ্বাসী, আজ রাতে আমরা জিতবো এবং সামনে যারা আসবে সবাইকে হারাবো। I'm confident, I hope we win tonight, and that we keep following through, so whoever comes, we will destroy them. ব্রাজিল ফুটবলের জন্য বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ ও বিস্মিত রাষ্ট্রদূত। বলছিলেন, অনেক দেশে তাদের ফ্যান থাকলেও বাংলাদেশিরা নানা কারণে অনন্য। They cheer for the Brazilian team as if they were born in Brazil, right? যেভাবে বাংলাদেশিরা উদযাপন করে, মনে হয় তারাও ব্রাজিলে জন্মেছে। এটা আর কোথাও দেখা যায় না। ব্রাজিলের বাইরে সম্ভবত সবচেয়ে বেশি সাপোর্ট বাংলাদেশে, ভারত পাকিস্তানেও আছে। তবে বাংলাদেশ আলাদা। ব্রাজিল বাংলাদেশিদের কাছে কেবল একটা দেশ নয়, এটা একটা অনুভূতি, আমার তাই মনে হয়। To define Brazil as a country, Brazil is more like a feeling. It's something that you feel. So that's the sensation that I have here in Bangladesh. ক্লাব ফুটবল, বিভিন্ন লিগে খেলার পাশাপাশি অভ্যন্তরীণ নানা ইস্যু থাকলেও রাষ্ট্রদূত পাউলোর বিশ্বাস, ধারাবাহিকভাবে এই বিশ্বকাপেই তাক লাগাবে নেইমারের ব্রাজিল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নাটকীয় জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ 16তে জায়গা করে নিয়েছে সহ আয়োজক কানাডা। নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 1-0 ব্যবধানে হারিয়েছে দেশটি। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে চাপে রাখে কানাডা। তবে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও চলে রোমাঞ্চ। 65 মিনিটে জোনাথন ডেভিডের শট পা দিয়ে রুখে দেন প্রোটিয়া গোলরক্ষক উইলিয়ামস। নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচের ভাগ্য বদলায় ইনজুরি টাইমে। অতিরিক্ত সময়ের শুরুতেই স্টিভেনের জাদুকরি গোলে লিড নেয় কানাডা। তাতেই 1-0 ব্যবধানের ঐতিহাসিক জয়ে পরের রাউন্ডে
পা রাখল তারা। নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার জয়ী দলের বিপক্ষে শেষ 16তেই লড়বে কানাডিয়ানরা। বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে উত্তরের নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। ভোগান্তিতে পানিবন্দী এলাকার বাসিন্দারা। বানের জলে ডুবেছে ফসলি জমিও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উত্তরের কয়েক জেলায় দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন। দুধকুমার নদের পানি উপচে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের একের পর এক গ্রাম। বৃষ্টি আর উজানের ঢলে রোববার থেকে বাড়তে থাকে দুধকুমার নদের পানি। সোমবার সকাল থেকে বানের জল ঢুকতে থাকে তীরবর্তী নিচু এলাকায়। এরই মধ্যে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার অন্তত 15টি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোগান্তিতে বাসিন্দারা। অবস্থা খুবই খারাপ, বাড়িঘরের ডুবং অবস্থা, অর্থাৎ কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে। বাড়ি ঘর মনে করেন বর্তমান তলার মতো। পানি প্রচুর পরিমাণ বাড়তেছে, বৃষ্টির কারণে চলাফেরার অনেক অসুবিধা, বাড়িতে পানি উঠে গেছে। বৃষ্টি আর ঢলের পানিতে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদীও। লালমনিরহাটের 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়েছে গ্রামীণ সড়ক, ফসলি জমি। পানি ঢুকেছে বাড়িঘরেও। রান্না, খাওয়া ও গবাদি পশু নিয়ে বিপাকে বাসিন্দারা। ভুক্তভোগীরা বলছেন, প্রতি বছরই বর্ষায় দফায় দফায় তিস্তা পাড়ের নিচু এলাকা প্লাবিত হওয়ায় সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। বাড়ির পানি উঠছে, স্বামী অসুস্থ, খাবার নাই, এখন দোকান থেকে যে উঠি কিনে আনো বাবা, আনিয়ে ধরিয়ে নাও। খাওয়া দাওয়ার খুব একটু অসুবিধা, গরু ছাগল নিয়ে স্কুলে ঘরে আছে। এখনো পানি বলতেছে, কমার কোনো বুদ্ধি দেখা যাচ্ছে না। পানিবন্দী মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত 220 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের কাছে। তারা তাদের প্রয়োজনের নিরিখে তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকাও ডুবেছে তিস্তার পানিতে। পাশাপাশি বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। আমাদের গরু ছাগল সমস্ত চলে গেল ভাসি, গরু ছাগল, মুরগি, হাঁস আর জমি আবাসের সব শেষ। বছরের সময় হুট করে পানি বাড়ার কারণে রাস্তাঘাট এবং এদিকে যত বাড়িগুলো আছে, বাড়িঘর, এগুলো সব ডুবে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে কোথাও কোথাও নদী সংলগ্ন এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। জারিন অর্নি, যমুনা নিউজ। বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে তিনি জানান, বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে, যা প্রশংসনীয়। এদেশে ফুটবল উন্মাদনা কয়েক মাস আগে হওয়া নির্বাচনের মতোই উৎসব মুখর বলে মন্তব্য করেন জেমস। আশা করেন এবার বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। যমুনা টেলিভিশন পরিদর্শনে এলে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানকে স্বাগত জানান প্রতিষ্ঠানের বার্তা প্রধান তৌহিদুল ইসলাম। এ সময় গণমাধ্যম ও দুদেশের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। পরে যমুনা টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন জেমস গোল্ডম্যান, কুশল বিনিময় করেন কর্মীদের সঙ্গে। ভারপ্রাপ্ত হাইকমিশনার জানান, এখানকার কর্মপরিবেশ প্রাণবন্ত। প্রথমে বলবো, এটি সত্যি একটি প্রাণবন্ত ও চমৎকার কর্মপরিবেশ। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। এটি বাংলাদেশের প্রাণবন্ত গণমাধ্যমেরই প্রতিফলন। আপনার সহকর্মীদের পেশাদারিত্ব দেখেছি, একটি টেলিভিশন চ্যানেল কিভাবে কাজ করে সেটিও দেখার সুযোগ হয়েছে। সব মিলিয়ে অভিজ্ঞতাটি দারুণ। এ সময় যুক্তরাজ্যের এই ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও তার মতামত জানান। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক জীবনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং দেশ ও বিশ্বের ঘটনা প্রবাহ সম্পর্কে মানুষকে অবহিত রাখতে আন্তরিকভাবে কাজ করছেন। এটি সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশে ফুটবল ও বিশ্বকাপের সমর্থকদের উন্মাদনা দেখে অভিভূত হাইকমিশনার প্রত্যাশা করেন আর্জেন্টিনা, ব্রাজিলের সাথে এখানকার মানুষ ইংল্যান্ডকেও সাপোর্ট করবে।
আমার কাছে এটি অনেকটা নির্বাচনের উৎসবমুখর পরিবেশের মতোই মনে হয়েছে। চারদিকে দারুণ উৎসবের আমেজ। তবে একটি অভিযোগ আছে, আমি এখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা অনেক বেশি দেখেছি, কিন্তু ইংল্যান্ডের কিংবা বলা ভালো স্কটল্যান্ডের পতাকা খুব কমই দেখেছি। যদিও দুঃখজনকভাবে স্কটল্যান্ড আর বিশ্বকাপে নেই, তবে ইংল্যান্ড আছে, আর আমার ভবিষ্যৎবাণী এবার বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন জেমস গোল্ডম্যান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রতিটি ক্যানভাসকে জীবন্ত করে তোলার অসম্ভব ক্ষমতার অধিকারী ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। সৃজনশীল সেই ক্ষমতার ব্যবহার করেছেন কর্মজীবনের সকল ক্ষেত্রে। বাংলাদেশে পুতুল তৈরি ও গল্প সংবলিত পাপেট প্রদর্শনের তিনিই পথ প্রদর্শক। বর্ণাঢ্য কর্মজীবনে তৈরি করেছেন রক্তকরবী ও মুখরা রমণী, বশীকরণের মতো অসংখ্য নাটক, নতুন কুড়ি, মনের কথার মতো নানা অনুষ্ঠান। তবে শেষ পর্যন্ত থেমে গেলেন তিনি। তাকে হারানো দেশের সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তিনি ক্যানভাসে রং ছড়াতেন আর জড়পুতুলে জুড়ে দিতেন আবেগ। বাংলাদেশের শিল্প সংস্কৃতির সেই জাদুকর, 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার চলে গেলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার সকাল 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন এই গুণী ব্যক্তি। গত 14 জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। কিন্তু নিয়তির নির্মম নিয়মে চিরবিদায় নিলেন দেশের সাংস্কৃতিক আন্দোলনের এই অগ্রপথিক। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে আইসিইউতে অনেকবার ছিলেন, ফেরত এসেছিলেন, হ্যাঁ লাইফটা পড়েছিল, তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল, 1 বছর ধরে সাফার করছিল আর কি। বরেণ্য এই ব্যক্তিত্বের প্রস্থানে বাকরুদ্ধ সবাই। শোকের মাতম ধানমন্ডির সেই চেনা আবাসে, যেখানে সোমবার রাখা হবে তার মরদেহ। স্বজনদের চোখে কেবলই অশ্রু আর স্মৃতিচারণ। আজকে যে শহীদ মিনার দেখি, শহীদ মিনারের পেছনে যে লাল সূর্যটা, এটা মুস্তাফা মনোয়ারের করা। এই কারণে করা যে শহীদ মিনারের যে অবয়বটা, এটা কিছু না কিছু না হলে যেন হারিয়ে যায়। দেশমাতৃকার যত ধরনের সাংস্কৃতিক আন্দোলন হয়েছে এবং দেশপ্রেম নিয়ে উনি ছিল আমাদের অগ্রগামী একজন সৈনিক। ভালো আছো তো তোমরা? 1935 সালে মাগুরায় জন্ম নেওয়া মুস্তাফা মনোয়ার ছিলেন প্রখ্যাত কবি গোলাম মুস্তাফার সন্তান। চিত্রকলা থেকে শুরু করে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, সবখানেই ছিল তার মেধার উজ্জ্বল স্বাক্ষর। তবে দেশ জুড়ে তিনি সবচেয়ে বেশি সমাদৃত পাপেট বা পুতুল নাচের শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। আমাদের জন্য দুঃখের, শোকের এবং আমি বলবো শিল্প অঙ্গনের জন্য একটা বড় শোকের ছাড়, কারণ উনি আসলে অনেক মাধ্যম বাংলাদেশে এনেছেন। আর্টের প্রায় সর্বক্ষেত্রেই স্যারের পদচারণা ছিল। শুধু তাই না, আসলে স্যার তো বাংলাদেশের আর্ট অ্যান্ড কালচারের ধারক বাহকও বলা যায়। মঙ্গলবার সকালে গুণী এই মানুষের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বিদায় জানানো হবে প্রিয় প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সব আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই আলোকবর্তিকা। আজকে ওনাকে নিয়ে আসা হয়েছে এখানে, যা করার পরে আমরা রাতে স্কোয়ারে ব্যবস্থা করা হয়েছে, ওই মর্গে রাখা হবে মর্চুয়ারিতে, তারপরে আমরা আগামীকাল ওখান থেকে নিয়ে যাব। রূপকথার পারুল কিংবা বাঘা শিয়ালেরা হয়তো আর নতুন কোনো গল্পে মেতে উঠবে না তার হাতের ছোঁয়ায়। তবে মুস্তাফা মনোয়ার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে, এদেশের সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে। আরো ডিপ করে নিলাম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 5 জনের। চলতি মাসে মারা গেছেন 13 জন, আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 18 জনের। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের, রাজধানীতে 2 জন ও 1 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 124 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত 5,924 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গেল 24 ঘন্টায় 100 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 5,455 জন।
হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহে মারা গেছে আরও 4 শিশু। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 81 জন। জেলার হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 74 জন। এছাড়া হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা 290। ময়মনসিংহে নতুন রোগী ভর্তি হয়েছে 23 জন, সেখানে চিকিৎসাধীন আছে 95 জন। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 জনকে আটক করেছে র্যাব। সকালে একযোগে এই 3টি হাসপাতালে অভিযান চালায় র্যাব 2। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত সবাইকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। র্যাব জানায় এসব দালাল রোগীদের ভাগিয়ে যেসব ভুঁইফোর ক্লিনিকে পাঠায় সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকারি হাসপাতাল থেকে দালাল চক্রের সদস্যরা রোগীদের ভাগিয়ে বিভিন্ন ভুঁইফোর ক্লিনিকে পাঠিয়ে দেয়, হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। বিশেষ করে রাজধানীর কলেজ গেট ও শ্যামলী এলাকার হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য বেশি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই দালাল চক্রের সদস্যদের ধরতে সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে একযোগে অভিযান চালায় র্যাব 2। এ সময় হাতে নাতে আটক করা হয় চক্রের 11 সদস্যকে। অভিযান শেষে দালাল চক্রের 11 জনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায় আটককৃতরা রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিত। আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই দালাল চক্রের সদস্যরা যেসব ভুঁইফোর হাসপাতালে রোগী পাঠাতো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে সাধারণ যে আমাদের যে রোগীরা আসছে তাদেরকে এবং তাদের যারা আত্মীয় স্বজন আসছে তাদেরকে তারা মিসগাইড করছে, তাদের সেই বিরুদ্ধে আমাদের অভিযান। এখান থেকে তারা বিভিন্ন বেসরকারি হসপিটাল নিয়ে যায়, তারপরে বিভিন্ন এক্সরে বা অন্যান্য সেবা দান করার নাম করে এখান থেকে তারা অন্য রোগী নিয়ে যায়। এসব দালালদের সাথে হাসপাতালের কোনো অসাধু কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত রোগীদের যেটা ইয়ে করার চেষ্টা করি, তাদের ব্রিফ করা এবং তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা, তারা যেন দালালের খপ্পরে না পড়ে। দালাল চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। টানা 3 দিন উত্তেজনার পর হামলা বন্ধে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ। তবে সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী অন্তত 60 দিন ইরানের নিয়ন্ত্রণেই থাকবে জলপথ, এমন দাবি তেহরানের। এই নৌপথে অন্য কেউ হস্তক্ষেপের চেষ্টা করলে মেনে নেওয়া হবে না, কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। যুদ্ধবিরতি কার্যকরের মাত্র 11 দিনের মাথায় যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও ছড়িয়েছিল উত্তেজনা। হরমুজে পরপর 2 দিন 2টি বাণিজ্যিক জাহাজে হামলার মধ্য দিয়ে ফের মাথাচাড়া দিয়ে ওঠে সংঘাত। নৌযান আক্রান্তের ঘটনায় ইরানকে দায়ী করে দেশটির ভূখণ্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ছোড়ে তেহরান। এমন পরিস্থিতিতে ভেস্তে যেতে বসেছিল শান্তি প্রক্রিয়া। এবারও সংঘাতের কারণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। দুদেশের সমঝোতা স্মারক অনুযায়ী আগামী 60 দিনের জন্য হরমুজের টোল আদায় না করার শর্তে রাজি হয়েছিল ইরান। গুরুত্বপূর্ণ জলপথটির ট্রাফিক নিয়ন্ত্রণের কর্তৃত্ব পেয়েছিল তারা, যাতে যুক্তরাষ্ট্র অযাচিত হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছে তেহরান। শর্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো পক্ষ কিংবা রাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সমঝোতা স্মারকের চুক্তিকে সম্মান করুন, না হলে এটি ভেস্তে যাবে। এমন পরিস্থিতিতে হরমুজ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বসবে তেহরান ওয়াশিংটন বৈঠক। আপাতত সামরিক তৎপরতা থেকে বিরত থাকতে রাজি দুপক্ষই। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে এই তথ্য। এদিকে
তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি উত্তেজনার জেরে আবারও স্থবির হয়ে পড়েছে হরমুজে জাহাজ চলাচল। গেল দুদিনে প্রণালী অতিক্রম করেছে 48টি জাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $73 উপর, একদিনে বেড়েছে 0.9% বেশি। এদিকে মার্কিন বাজারেও অপরিশোধিত তেলের দাম $70 উপর, আগের চেয়ে বেড়েছে 1.3%। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় এক সপ্তাহ আগেই 10.5% বেশি দরপতন হয়েছিল বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও আবারও অচলাবস্থা দেখা দেয় ওয়াশিংটন তেহরান উত্তেজনা ঘিরে। আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি জানিয়েছে সামরিক বিভাগ IDF। রোববার অভিযানের একটি ভিডিও প্রকাশ করে তেল আবিব। এতে দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে বোমা বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। মূলত একটি সুড়ঙ্গ লক্ষ্য করে চালানো হয় হামলা। ইসরায়েলের দাবি অস্ত্র মজুদে টানেলটি ব্যবহার করত হিজবুল্লাহ। অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়েছিল বলেও জানায় তারা। কয়েক ঘন্টা আগেই নাবাতিয়ে এলাকায় অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সেখানে একটি রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে IDF। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগিফা বেলা। সকাল 9:30টার দিকে সংসদ ভবনে প্রধানমন্ত্রী সাক্ষাতে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে সমাজের সব শ্রেণীপেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বানও জানান তিনি। স্পিকারের দায়িত্ব শেষে অবসর নিতে চান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদে এখন চলছে বাজেট অধিবেশন। চ্যালেঞ্জ হলেও দায়িত্ব পালনে থাকতে চান নিরপেক্ষ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। তার মতে বর্তমান সংসদ অতীতের তুলনায় অধিক জনকল্যাণমুখী, কার্যকর। জনস্বার্থে সরকার ও বিরোধী দল এক থাকবে, সেই প্রত্যাশা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের। লাভলি বিথি রিপোর্ট। আমি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য খেতাব পান বীর বিক্রমের। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে যুক্ত হন রাজনীতিতে। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, কারাবরণ করেছেন। ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। ভোলা থেকে MP নির্বাচিত হয়েছেন 7 বার। দায়িত্ব পালন করেছেন বাণিজ্য, পানি সম্পদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। এখন দায়িত্ব পালন করছেন স্পিকারের। যেদিন করা হয় স্পিকার, সেদিন সকালে আমাকে বলা হয়েছে। স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করেন তিনি। বলেন বিএনপির সদস্য হলেও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান। ভূমিকা হলো ফুটবলের রেফারির মতো। দুই দল খেলবে, তারা যাতে ফাউল না করতে পারে, বা ফাউল করলে আমি যাতে ইয়েলো কার্ড, রেড কার্ড দেখাতে পারি, সেই ধরনের প্রস্তুতি আমার আছে। চেষ্টা করি যে যাতে নিরপেক্ষ থাকতে পারি, দলের জন্য দলকানা যাতে না হই, এবং দলের বোঝা বহন না করে উভয় সরকার এবং বিরোধী দল দুজনের কাছে গ্রহণযোগ্য সমাধান দেওয়ার চেষ্টা করি। গণ অভ্যুত্থান পরবর্তী সংসদের কাছে মানুষের প্রত্যাশা বেড়েছে, মন্তব্য করেন স্পিকার। এবার কারচুপির মাধ্যমে নয়, জনভোটের রায়ে নির্বাচিত হয়েছেন এমপিরা। আগের চেয়ে কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী হবে ত্রয়োদশ সংসদ, প্রত্যাশা করেন হাফিজ উদ্দিন আহমেদ। অন্য কোনো পার্লামেন্টের সদস্যরা এত ত্যাগ তিতিক্ষা বা এত সংগ্রামের মধ্যে দিয়ে আসেনি যেটি এই পার্লামেন্টে এসেছে। সেজন্য আমার আশা যে এই পার্লামেন্টটা অতীতে অন্যান্য সব পার্লামেন্টকে ছাপিয়ে যাবে, এবং জনকল্যাণে তারা অন্যান্য অতীতের পার্লামেন্টগুলোর চাইতে ভালো রেকর্ড, তাদের ভালো পারফরমেন্স তাদের থাকবে। অতীতের সংগ্রাম ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রের সুফল যাতে জনগণ পায়, এই জন্য সরকারি দল, বিরোধী দল উভয়ই সচেষ্ট থাকবে বলে আমার বিশ্বাস। প্রায় 55 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবন, পোর খাওয়া অভিজ্ঞ এই রাজনীতিবিদ যমুনা নিউজকে জানালেন অবসরের ভাবনা। এই পজিশনে আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি আশেপাশে যাদের দেখি, এদের তুলনায় আমি অনেক পরিশ্রম করেছি। আমি কোনো ধন সম্পদ অর্জন করতে যাইনি, সেই জন্য আমার কোনো দুঃখ নাই। কিন্তু অন্য দিক দিয়ে হয়তো আল্লাহ পুষিয়ে দিয়েছেন আমাকে। আমার এলাকাবাসী আমাকে যেভাবে সমর্থন জানিয়েছে, এটি আমার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বলে আমি মনে করি। তবে এক সময় তো অবসর নিতেই হবে, আমার মনে হয় এখন সেই সময় এসে গেছে।
স্পিকার আশা করেন সরকারি ও বিরোধী দলের ইতিবাচক ভূমিকা থাকলে সংসদ কার্যকর থাকবে। এক্ষেত্রে দুই পক্ষেরই সহযোগিতা চেয়েছেন তিনি। পদের রাজনীতি আর সংসদের রাজনীতি অনেক ফারাক আছে তার মধ্যে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভিশন পূরণ করার ক্ষেত্রে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাজেট কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, কৃষি রূপান্তরের পরিকল্পনা যেন থমকে না যায় সেদিকে নজর রাখতে হবে। কৃষিতে আগের তুলনায় বরাদ্দ বাড়লেও তা যথেষ্ট নয়। জিডিপিতে কৃষির বরাদ্দ এখন 5 থেকে 6%, তবে তা 7 থেকে 8% করলে ভালো হবে। কৃষি স্বয়ংসম্পূর্ণ করতে গবেষণা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে রিজভী আহমেদ বলেন, বাজেটে কৃষকের স্বার্থ সুরক্ষা, সার, বীজ, কীটনাশকের ভর্তুকি বৃদ্ধি ও আধুনিক কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতার উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। যে লক্ষ্যটা করা, টার্গেটটা নির্ধারণ করা হয়েছে সেটা পূরণ করা উচিত। সেটা না হলে আমরা কৃষির যে ব্যাপক আমরা রূপান্তর চাচ্ছি সেটা থমকে যাবে। এটা যেন না থমকায়। দেশের প্রধানমন্ত্রী যে আইডিয়াগুলো, যে ভিশনগুলো দিয়েছেন, খুব দ্রুত গতিতে আমাদের এটা অর্জন করতে হলে এটার উপরে আরো নজর দিয়ে এবং এখানে আরো বরাদ্দের বিষয়টা, বাজেট বরাদ্দটা আরো ভালো করে চিন্তা করতে হবে। রাজনৈতিক আশ্রয়ে একটি দল নারীর প্রতি সহিংসতা সহ দেশে বিশৃঙ্খলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইসলামী ছাত্র শিবির 36 দিনের কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন। ঘোষণা করেন জুলাইয়ের 36 দিনে দেশব্যাপী গ্রাফিতি আঁকবে ছাত্র শিবির। এছাড়া গণভোটের রায় ও গণহত্যার নিশ্চিত করতে বিক্ষোভ করবে শিবির। এ সময় তিনি দেশের জননিরাপত্তা গভীর সংকটে অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আবারও শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। বিভিন্ন মতবাদ ট্যাগিং ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের বৈধতা তৈরির অপচেষ্টা চলছে। দেশের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, শহীদ ও আহত যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী 36 দিন ব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মেহেরপুরের মুজিবনগরে নাজিরাকোনা সীমান্ত দিয়ে 4 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধায় তাদের ফিরিয়ে নেয় তারা। ভোরে নাজিরাকোনা সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায় কয়েকজনকে বাংলাদেশ পুষিনের চেষ্টা করছে বিএসএফ। এমন খবরে তাৎক্ষণিক ওই এলাকায় যায় বিজিবি। পরে বিজিবির তৎপরতায় পিছু হটে বিএসএফ। এ ঘটনায় সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এদিকে শেরপুরের ঝিনাইগাতি তাওয়াকুচার সীমান্ত দিয়ে ভারত থেকে 2 জনকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি। সকালে উপজেলার তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতীয় পাচারকারীরা ওই 2 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। পরে বিজিবির বাধায় ভারতের দিকে চলে যায় তারা। মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অসাংবিধানিক ও অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মজীবী নারীর জন্য সমান সুবিধা নিশ্চিতে অভিন্ন নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব সহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা কোনো জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নয়। এটি মা ও নবজাতকের মৌলিক স্বাস্থ্য, মর্যাদা, সমতা ও সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই অধিকার থেকে একজন কর্মজীবী নারীকে বঞ্চিত করা বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী। এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নীতিমালা থাকায় কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে, যা সমতা ও আইনের সমান সুরক্ষার নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তৃতীয় সন্তানের সময় কোথাও কোনো ছুটি নাই। লেবার অ্যাক্ট বলছে প্রথম দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও পাবেন না 6 মাস কাজ না করলে। আর এদিকে সার্ভিস রুলস বলছে যে তৃতীয় সন্তানের সময় কোনো ধরনের ছুটি, মাতৃত্বকালীন ছুটি নিতে পারবে না। এখন আমাদের বক্তব্য হচ্ছে মাতৃত্বকালীন ছুটি তো কোনো রিওয়ার্ড না।
লাইসেন্স পাওয়ার পুরো প্রক্রিয়াটি সহজ করে 15 দিনে নামিয়ে আনার চেষ্টা করছে বিডা। মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, পুরনো ত্রুটিপূর্ণ পদ্ধতি ভেঙে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির কাজ চলছে। সেমিনারে জানানো হয় 2056 সালের মধ্যে মহেশখালীকে আধুনিক ও পরিবেশ বান্ধব সমুদ্র শিল্প নগরী হিসেবে গড়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে 2030 সালের মধ্যে প্রথম ধাপে মাতারবাড়ি বন্দর অবকাঠামো নির্মাণ করা শেষ হবে। বলা হয়, এখানে কার্গো চলাচলের মাধ্যমে শিপিং লজিস্টিক্স খরচ কমবে 25% এবং পণ্য পরিবহন সময় 45 দিন থেকে নেমে আসবে মাত্র 23 দিনে। এতে সামগ্রিক রফতানি বাড়বে, বৃদ্ধি পাবে বিদেশি বিনিয়োগ। তবে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষের এই দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ। বিভিন্ন যেই লাইসেন্স পারমিট লাগে এগুলো সমন্বয় করার যে বিষয়টা, সেটা নিয়ে বিডা অনেক বছর ধরে চ্যালেঞ্জ ফেস করছে। সেই চ্যালেঞ্জটা রাতারাতি সমাধান হয়ে যাবে এটা আমি মনে করি না। বাট আপনারা এবার বাজেট আলোচনায় নিশ্চয়ই দেখেছেন যে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে এই লাইসেন্সিং এবং পারমিটের ব্যাপারটা, যেটা আসলে সবচেয়ে বড় অন্তরায় আমার কাছে মনে হয় ব্যবসায়ীদের জন্য, সেটাকে কমিয়ে আমরা 15 দিনে নিয়ে আসার চেষ্টা করছি। সো এটার ব্যাপারে বেশ কিছু র্যাডিক্যাল বলবো আমি, আই থিঙ্ক র্যাডিক্যাল শব্দটাই সবচেয়ে রাইট শব্দ মনে হয়। র্যাডিক্যাল কিছু পদক্ষেপ আপনারা আগামী 3 মাসে দেখতে পাবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কঠোর সমালোচনা তোপের মুখে পদত্যাগ করেছে দলের প্রধান কোচ হং মিয়ং-বো। দেশের মানুষ যে ফলাফল প্রত্যাশা করেছিল তা দিতে না পারায় দায় নিজের কাঁধে নিয়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দক্ষিণ কোরিয়ার ফুটবলে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। সমর্থকদের ক্ষোভের পাশাপাশি জাতীয় দলের কোচকে প্রকাশ্যেই অযোগ্য আখ্যা দেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং। একই সঙ্গে জাতীয় দলের গঠন, কোচ নিয়োগ এবং পুরো ফুটবল ব্যবস্থার পুনর্মূল্যায়নের নির্দেশও দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের এমন কঠোর সমালোচনার কয়েক ঘন্টার মধ্যেই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন কোচ হং মিয়ং-বো। ব্যর্থতার পুরো দায় নিজের কাঁধে নিয়ে দেশবাসীর কাছে ক্ষমাও চান 57 বছর বয়সী এই কোচ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।